ইউনিয়নের সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মান্যগণ্য মুরব্বী কেরাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সময়ের অভাবে আমি কারো নাম মেনশন করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকল কল্যাণমূলক কাজগুলোকে কবুল করুন, সত্য এবং সুন্দরের পক্ষে আমাদের আজীবন আমৃত্য কাজ করার তৌফিক দান করুন। আজকে পুনর্মিলনী, যদিও বা ঈদ শেষ হয়ে নতুন আরেকটা সামনে ঈদ আসবে, কি বলেন? এরপরেও আমরা একত্রিত হওয়ার জন্য একটি উপলক্ষ আজকের এই মোবারকপূর্ণ মজলিসে উপস্থিত ভাইদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক। প্রিয় ভাইয়েরা আমার, আজকের বাংলাদেশ প্রায় 15টি বছরের সেই স্বৈরাচারী সরকারের ফ্যাসিজমের পতনের পরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশ হওয়ার পরে সবার মনে প্রাণে একটি প্রত্যাশা জাগ্রত হয়েছে। এই নতুন বাংলাদেশে আগামী দিনে যারা নেতৃত্ব নির্বাচিত হবে তারা হবে দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আগামী দিনে যারা নেতৃত্ব হিসেবে আমাদের কান্ডারি হিসেবে ভূমিকা পালন করবে তারা জুলুমবাজ মুক্ত, মানুষের ভালোবাসা শিখত নেতৃত্ব হিসেবে, আমাদের নেতা হিসেবে আমাদের সামনে হাজির হবে। আগামী দিনে যারা আমাদের নেতা হিসেবে আসবেন তারা শাসক হিসেবে আসবেন না, আমাদের খাদেম হিসেবে আমাদের সামনে হাজির হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জায়গা থেকে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক ধর্মীয় সংগঠন রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী একদিকে ইসলামিক একটি ধর্মীয় সংগঠন, পাশাপাশি এটি একটি রাজনৈতিক সংগঠন। অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দলের মতো ক্ষমতার লড়াই নিয়ে নিজেদের মধ্যে মারামারি ধাক্কাধাক্কি করে শত শত কর্মীকে খুনের এই নজির বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে নেই। বরং জামাত ইসলামী যখন হকের কথা বলতে গিয়েছে, সত্যের পক্ষে কথা বলতে গিয়েছে, বরং তাদেরকে নানাভাবে নির্যাতন করে, নিষ্পেষণ করে তাদেরকে খুন করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে প্রায় 11 জন নেতাকে কাউকে কাউকে ফাঁসির কাস্টে এবং কাউকে কাউকে কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে রেখে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে চিকিৎসা না দিয়ে তারা হত্যা করেছে। এই নজির বাংলাদেশে অতীতে ফ্যাসিজম যারা কায়েম করেছিল তারা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর অনেক দুঃখ কষ্ট থাকার পরেও আমরা আমাদের সমস্ত ক্রোধ দুঃখগুলো ভুলে গিয়ে নতুন বাংলাদেশ এটি করার স্বপ্ন বিভোর হয়ে আমরা মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য ফেরিওয়ালা হয়ে আজকে মানুষের দ্বারে গিয়ে আমরা বলছি, ভাইরা আমার, সত্য এবং ন্যায় যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মানুষের মন গড়া কোনো মতবাদ দিয়ে এই সত্য এবং সুন্দর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জমিন কার? এই আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা যায়, আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমাজে পরিচালনা করা যায়, সেই দুঃখ কষ্ট আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। বরং আল্লাহর রহমতের ছত্রছায়ায় আমরা সবাই থাকতে পারবো এবং আগামী দিনে বৈষম্য মুক্ত একটি সুন্দর সোনালী সমাজ আমরা গঠন করতে পারবো। আমরা শুধু সোনার বাংলাদেশের কথা শুনেছিলাম, কিন্তু সোনার বাংলাদেশ গড়ার সেই বাস্তবতা এখনো কি আমরা দেখতে পেরেছি? আমরা শুধু নতুন নতুন গল্পের কথা শুনেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সোনার বাংলাদেশ এখনো পর্যন্ত জীবন জীবন ধরে রয়েছে। এজন্য আমরা বাংলাদেশের মানুষদের
বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দিয়ে যাচ্ছে। সুতরাং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা এই শপথ নিয়ে বাড়িতে ফিরতে চাই। আগামী দিনে যদি বাংলাদেশ আমরা করতে চাই, তাহলে আমরা দুর্নীতিকে আর সহ্য করব না, আর কোন অন্যায়কে আমরা সহ্য করব না, আর কোন চাঁদাবাজি ধান্দাবাজিকে আমরা বরদাস্ত করব না, আর কোন ধরনের দখলদারিত্ব আমরা বরদাস্ত করব না। এজন্য আপনাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। এই ঘোষণা দিয়ে এখান থেকে চলে গেলে হবে না। যারা অপরাধী, যারা এভাবে সুযোগ খুঁজে মানুষদের উপরে জুলুম নির্যাতন চালায়, তারা নানাভাবে আপনাদেরকে ফোনে এবং নানাভাবে হুমকি ধমকি দিয়ে আপনাদের কাছ থেকে নানাভাবে তারা সুযোগ সুবিধা নিয়ে এই সমাজে অবৈধভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। আপনারা তাদেরকে সোজা সাপটা বলবেন, আমাদের মেরুদণ্ড যে সোজা হয়েছে 5ই আগস্টের পরে, এই মেরুদণ্ডকে আর আমরা বাঁকা করব না। আমরা যে চোখ তোমার দিকে তাকিয়েছি, এখন আর চোখে আমরা চোখ নামিয়ে কথা বলবো না। চোখে চোখ রেখে আমরা আমাদের অধিকারের জন্য সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। তখন দেখবেন পুলিশ প্রশাসন এবং অন্যায়কারী যারা রয়েছে, পুলিশ প্রশাসন আপনাকে সাহায্য করবে, এবং অন্যায়কারী যারা আছে, হাসিনা যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে, তারাও সমাজ থেকে লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে। যারা অপরের সম্পদকে লুণ্ঠন করে না, অপরের আমানতকে যারা লুণ্ঠন করে না, এ ধরনের নেতৃত্ব আপনারা সমাজে চান কিনা ভাই? কেউ কেউ বলছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে কিনা। ভাই, আমি যদি চালাইতে না পারি, আপনি কি চালাইতে পারবেন? আপনি চাঁদাবাজি করেন, আপনি কেমনে চালাবেন? আমি তো চাঁদাবাজি করি না। তাইলে গুণ আপনার চাইতে বেশি আমার আছে, কম বেশি আছে না কম আছে? আমি আপনার চাইতে হকের পথে আছি, মানুষের প্রতি জুলুম করি না, তাহলে আমি বেশি এগিয়ে আছি না আপনি এগিয়ে আছেন? আপনার কাছে যখন সরকার তার কাবিখার মাল যখন আপনাকে দেয়, সেটি আপনি ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলেন, আর আমি আমানতের সহিত মানুষের ঘরে ঢুকিয়ে দিই, মানুষের ঘরে তার হাতে হাতে সেটি পৌঁছায় দিই, তাহলে যুদ্ধ কি আপনি বেশি না আমি বেশি? ইসলামের পক্ষে যারা আছে, ইসলামী আদর্শ যারা লালন করে, আগামী দিনে একটি আওয়াজ এসেছে যে বাংলাদেশে যদি বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশ করতে হয়, আগামী দিনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। এখন আর তন্ত্রমন্ত্রের আর কোন রেহাই নাই। আজকে রূপগঞ্জের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানেও শুনলাম আমাদের বন্ধু প্রতিনিধি সংগঠনের ভাইরা 2-3 জায়গায় জামাতের লোকদেরকে আসতে বাধা দিয়েছে। শুনলাম ওরা এদেরও নাকি বাধা দিয়েছে। আমরা সেই ভাইদেরকে বলতে চাই, 5ই আগস্টের সময় কিন্তু তোমাদের সেই দিন সেই চিন্তা কিন্তু ফুরিয়ে গিয়েছে। হাসিনা কিন্তু এসব করার কারণে পতন ঘটেছে তাদের। তোমরা যদি এই ধরনের কার্যক্রম ঘটাতে চাও, তোমরা ইতিহাসের রাস্তা ঘোরা নিক্ষিপ্ত হবে। এই বাংলাদেশে আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে থাকতে চাই, কি বলেন ভাই? আপনি যদি রাজনীতি করেন, আপনার ম্যানিফেস্টো যদি সুন্দর হয়, আপনার কমিটমেন্ট ভালো হয়, আপনি যদি উপযুক্ত নেতা হিসেবে মানুষ মনে করে আপনাকে ভোট দিবে, আপনাকে নেতা হিসেবে নির্বাচিত করবে, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি গিয়ে মাস্তানি করবেন, আরেকজনের লোকদেরকে মারবেন, করবেন, এই ইতিহাস আর আমরা করতে দেব না। অতীতে আমরা দেখেছি ভোট শেষ হওয়ার আগেই ব্যালট বাক্স চুরি করে, ডাকাতি করে, পুড়িয়ে সন্ত্রাসী কায়দায় ভোট হওয়ার আগে ভোট শেষ করে দেয়। এখন আমাদেরকে কনসার্ন থাকতে হবে, ভোট শেষ না হওয়া পর্যন্ত আমরা ভোটের কেন্দ্র ছাড়বো না। সেটাই হোক না কেন, আমার ভোটের হিসাব আমার এলাকায় দিয়ে যেতে হবে। এর বাইরে অন্য কোনো থানায় পানায় আমরা শুনতে চাই না। সুতরাং ভোট কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য, ভোটারদেরকে আনার জন্য এখন থেকে আমাদের ভাবতে হবে, কি বলেন ভাই?
এজন্য আমরা কোন রাজনৈতিক হানাহানি মারামারি ধরাধরি আর দেখতে চাই না। আমরা ফতুল্লাতে কাজ শুরু করেছি, কিছু কাজ আশা করছি এই জুলাইতে আমাদের জেলা প্রশাসন সহ যতটুকু কথা হয়েছে, উপজেলা সহ এখানে যে খালগুলো রয়েছে এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ডিপলি হবে ইনশাআল্লাহ। এবং ফতুল্লার মানুষের অনেক ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে জলাবদ্ধতা থেকে বাঁচার ক্ষেত্রে একটা বড় কাজ হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। 2-4 দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং দিয়েছি এলজিআরডি, সেখানেও আমরা এই বিষয়গুলো কথা বলবো। আশা করছি আমরা সবাই মিলে যদি সচ্ছল হতে পারি তাহলে আমাদের কোনো আর নাটকীয়তা লাগবে না। কোনো নেতা এসে পানির মধ্যে দাঁড়িয়ে এটা বলতে হবে না আজকে যদি কাজ না হয় তাহলে এখান থেকে যাবো না। এই ইতিহাস আর মানুষ দেখতে চায় না। এই জন্য আমরা কাজের মাধ্যমে আপনাদের সাথে নিয়ে প্রমাণিত করতে চাই এখানে ফতুল্লার যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব কিনা ভাই? সম্ভব। আমরা সবাই মিলে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 2 নাম্বার, এখানে সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, আছে না? ঘরে ঘরে এখন মাদক ব্যবসা চলছে, মাদক সেবন চলছে। এই জায়গা থেকে আমরা ইয়ং ম্যানদেরকে বলবো যারা এটার সাথে আপনারা জড়ান নাই, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার পরিবারকে বাঁচানো আপনার দায়িত্ব। যে অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন আপনাকে বলবো আপনার সন্তান, আপনার পরিবারকে বাঁচানো এটা আপনার দায়িত্ব। যদি বাঁচাইতে না পারেন তাহলে কিন্তু দুনিয়াতে জবাব দিতে হবে, আখিরাতে জবাব দিতে হবে। এবং পুলিশ প্রশাসনের কিন্তু এরপরে কাজ থাকে, তারাও এই বিষয়ে উদ্যোগ নেবে। আমরা বলবো ভাই এই 2 বছর 4 বছর হয়তো তোমার কাছে মজা লাগছে, কিন্তু আলটিমেটলি এক সময় আসবে তুমি আত্মহত্যার পথ বাছাই করে নিয়ে ছাড়া আর কোনো পথ তোমার হাতে খোলা। আমরা নারীদের জন্য কাজ করব, শিশুদের জন্য কাজ করব, ইয়াংদের জন্য কাজ করব, বেকার যুবক যারা ঘরে ঘরে আছে কাজ পাচ্ছে না তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলে সবার হাতে হাতে আমরা কাজ বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে ইউনিয়নের নাম কাওয়াজতে কিছু কমিউনিটি ক্লিনিক আছে, এখানে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, এখানে কোনো ফাংশন নাই। সেই জায়গাগুলোতে ফাংশনিং করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসলে আমাদের দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে। আমাদের মূল জায়গা হচ্ছে, আমাদের মঞ্জিল হচ্ছে আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে। সুতরাং আমরা প্রত্যেক মানুষ যদি আমাদের জায়গা থেকে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি আপনার জায়গায় দায়িত্ব পালন করতে পারেন, আমি যদি আমার জায়গায় দায়িত্ব পালন করতে পারি, সমাজে আর কোনো ধরনের বৈষম্য, হানাহানি, মারামারি, দুঃখ দুর্দশা, জুলুমবাজি আর কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বোপরি আমি বলতে চাই আসুন আমরা সবাই একটি স্বপ্নের সিদ্ধিরগঞ্জ, স্বপ্নের ফতুল্লা, স্বপ্নের এনায়েতনগর, স্বপ্নের আমরা মুসলিম নগর আমরা গড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি এখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আবু সাইদ মুন্না ভাই সহ এখানে আরো যারা নেতৃবৃন্দ আছেন, সব নেতৃবৃন্দ আপনাদের সাথে আছেন, আপনাদের সমস্যাগুলো বলবেন এবং আপনারা আমরা সবাই মিলে আমরা হয়তো বড় সমস্যা সমাধান করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে করতে এক সময় আমরা আমাদের বড় সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের সময় হয়ে গিয়েছে, আর কথা বলতে চাই না। আজকে সবার মাঝে একটা আওয়াজ উঠেছে যে মনে হয় সবার দেখা শেষ হয়েছে, এখন জামাত ইসলামীর দেখা একটু বাকি আছে, তাই না? এই হুজুররা কি বলে একটু দেখি। আসলে জামাতকে আর দেখার কিছু নাই। জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ। তারা যখন দায়িত্ব নিচ্ছিলেন, মুজাহিদ সাহেব তার পেট দেখিয়ে সাংবাদিকদেরকে বলছিলেন যে এই পেটের মধ্যে সামান্যতম হারাম ঢুকবে না ইনশাআল্লাহ। এবং তাদের এই দীর্ঘদিন মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার পর সরকার সেই সময়ের এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে